নমস্কার প্রিয় ভিউয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। কিছুদিন আগে G7 বৈঠক হয়ে গেল, যদিও একটু পুরনো, কিন্তু তার রেশ রয়ে গেছে। যেহেতু G7 বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই সেই বৈঠকের গুরুত্ব আরও 1 বছর থাকবে বলে মনে করা যায়, যতদিন পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ থাকবে। রাশিয়ার টাকা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে, প্রায় 23 লাখ কোটি টাকা। সেখান থেকে 3000 কোটি টাকা সুদ দিতে হবে G7-কে, আর এজন্য ইউক্রেনকে 8,20,000 কোটি টাকা লোন দিয়েছে সেই G7 মানেই হলো ধনীদের দেশ, গ্রুপ অফ 7-এর দেশ, যেখানে আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং জাপান রয়েছে। এই সিদ্ধান্তকে কুখ্যাতই বলা যায়, কেননা আমেরিকা এক পক্ষ, রাশিয়া আরেক পক্ষ। সে নিয়ে যদি আমরা একটু ইতিহাসে দেখি, তাহলে দেখব যে আমেরিকা সাধারণত নেটোর পক্ষে, আর রাশিয়া ছিল ওয়ারশো প্যাক্টের পক্ষে। সেটা 1991 সালে ভেঙে যাওয়ার পর CSTO একটি অর্গানাইজেশন তৈরি হয়েছে, তার পক্ষে রাশিয়া। আর নেটোর পাল্লায় পড়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পড়ে গেছেন বিপদে। সবথেকে বেশি কটকা লেগেছে যে জেলেনস্কিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে পর্যন্ত G7 বৈঠকে দেখা গেছে। আর ভারতবর্ষের ক্ষেত্রে ঘটনাটি উল্লেখযোগ্য এই কারণে যে ইটালিতে হওয়া G7 বৈঠকে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আহ্বানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি উপস্থিত ছিলেন। এই জন্যই ভারতের ক্ষেত্রে ব্যাপারটি গুরুত্ব রাখে। অনেকেই হয়তো দাবি করতে পারেন যে ভারতকেও G7 যুক্ত করা হোক এবং রাষ্ট্রসংঘের স্থায়ী নিরাপত্তা পরিষদে স্থান দেওয়া হোক, বা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থান দেওয়া হোক, এটা ঠিক আছে, কিন্তু G7 স্থান দেওয়া হোক, আমার মতে সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কেননা সে নিয়ে পড়ে আসি। এখন প্রশ্ন হচ্ছে যে জেলেনস্কি, ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি কেন G7 বৈঠকে উপস্থিত হলেন, যেখানে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে এবং আমেরিকা যুক্ত রয়েছে G7 সদস্য হিসেবে। সেখানে কেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গেলেন? আলটিমেটলি রাশিয়ার বিপক্ষে যে সংগঠন, সেখানে উপস্থিত হওয়াটা রাশিয়ারকে আরও ক্রোধান্বিত করবে। এখন যদি একটু ইতিহাসে দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শীতল যুদ্ধ শুরু হয়েছিল। সেখানে নেটো ছিল একটা বাহিনী, আর ওয়ারশো প্যাক্ট ছিল আরেকটা বাহিনী। আর সেই শীতল যুদ্ধ 1991 সালে শেষ হয়েছিল, কিন্তু 2002 সালে CSTO গঠন হয়েছে রাশিয়ার নেতৃত্বে। তাই সেই শীতল যুদ্ধ একেবারে পুরোপুরি গেলেও পৃথিবীর মানচিত্রে এখন যে দুইটি মহাশক্তির দেশের সামনাসামনি ছায়াযুদ্ধ চলে, সেটা পরিষ্কার বোঝায় ইউক্রেন যুদ্ধ। এ নিয়ে আমরা শীতল যুদ্ধের সময় দেখতে পাই যে কিউবা সংকট হয়েছে, ভিয়েতনাম সংকট হয়েছে, আফগানিস্তানে হয়েছে, হাঙ্গেরি হয়েছে, চেকোস্লোভাকিয়া হয়েছে, ডোমিনিকান রিপাবলিকে হয়েছে, কোরিয়ায় হয়েছে, বার্লিন সংকট হয়েছে। এত সব সংকট হয়েছে বিশ্বের দুই মহাশক্তিধর রাশিয়া এবং আমেরিকার নেতৃত্বে। সেটা অন্ততপক্ষে ইউক্রেনের রাষ্ট্রপতির বোঝা উচিত। বিশ্ব রাজনীতিতে যে কামড়াকামড়ি এবং
মারামারি চলে, সেটা আমাদের মতো ভারতবর্ষের উন্নয়নশীল দেশে কিছুই না। হয়তো ভারতবর্ষ সন্ত্রাসবাদে ছায়াযুদ্ধের সন্ত্রাসবাদে তৃতীবিরক্ত। এক তো ভারতের অভ্যন্তরে রয়েছে মাওবাদী সন্ত্রাস, অন্যদিকে উত্তর পূর্বে রয়েছে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর কার্যকলাপ, অন্যদিকে কাশ্মীরে রয়েছে পাকিস্তানি সন্ত্রাস। কিন্তু বিশ্ব রাজনীতিতে যে একটা ছায়াযুদ্ধ চলছে, শীতল যুদ্ধ চলছে, সেটা এখনও কিন্তু রয়েছে বলেই মনে করা যায়। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে দেখুন, আমেরিকা যে রাশিয়ার বিপক্ষে সেটা এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে। সরাসরি কিন্তু আমেরিকা এবং রাশিয়া যুদ্ধ করবে না, সেটা বলাই যায়। কিন্তু মাঝে পড়ে ইউক্রেন ধ্বংস হয়ে যাচ্ছে, বিপর্যস্ত হয়ে যাচ্ছে, তাদের নাগরিকদের অবস্থা খুবই মারাত্মক আকার ধারণ করছে। অথচ এই বিষয়টা অন্ততপক্ষে রাষ্ট্রপতি হিসেবে, একজন দেশের রাষ্ট্রপতি হিসেবে ভ্লাদিমির জেলেনস্কিকে বোঝা উচিত ছিল যে আমেরিকা এবং রাশিয়ার মিডিলে পড়ে নিজের দেশে সংকট আনাটা কোনো অবস্থায় ঠিক নয়। এই দুই দেশের যে বিশ্ব রাজনীতিতে একটা সংকট চলছে এবং বিভিন্ন রাষ্ট্রকে বিপদে ফেলছে, সেটা তো ইতিহাসই বলছে, এবং সেটা যে এখনও শেষ হয়নি আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু ভ্লাদিমির জেলেনস্কি ইউরোপীয় দেশ হয়ে নিজের দেশকে এভাবে বিপদে ফেলা কোনো অবস্থায় ঠিক নেই। কিন্তু এখনও যে বিপদে রয়েছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যে G7 বৈঠক শেষ হওয়ার পরে পরেই কিউবায় রাশিয়া নিজেদের রণতরী পাঠিয়ে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে শীতলযুদ্ধ শেষ হলেও পৃথিবীর দুই মহাশক্তিধর দেশের যে কামড়াকামড়ি এবং বিশ্ব রাজনীতিতে যে টানাটানি এবং বিভিন্ন দেশকে নিয়ে বিশ্বের বিভিন্ন দুর্বল দেশকে নিয়ে যে এখনও তারা ছেলেখেলা করে, সেটাই কিন্তু পরিষ্কার হচ্ছে। এবং ইউক্রেন তার জ্বলন্ত উদাহরণ। আমেরিকা সরাসরি যুদ্ধ না করে ইউক্রেনকে পেছন থেকে শক্তি দিয়ে এবং আর্থিকভাবে মদত করে সেই যুদ্ধটা দীর্ঘস্থায়ী করছে রাশিয়াকে দুর্বল করার জন্য। অথচ আমরা জানি যে কোনো অবস্থায় সেটা কাম্য নয় যে রাশিয়া এবং আমেরিকা সরাসরি যুদ্ধ হোক, যেহেতু তারা দুটি দেশই পরমাণু শক্তিধর দেশ, বিশ্ব ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটাও একেবারেই কাম্য নয় যে একটা দেশকে ধ্বংস করে দুটি বৃহৎ শক্তি একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত হবে আর একটা দেশকে ধ্বংস করা হবে। ইউক্রেন রীতিমতো ধ্বংস হচ্ছে। তাই ইউক্রেনের উচিত ছিল নিরপেক্ষ থেকে রাশিয়া এবং আমেরিকার মধ্যে দূরত্ব বজায় রেখে থাকা। কিন্তু এখানেই ভুলটা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আর যদি সত্যি কথা বলি যে শীতল যুদ্ধ শেষ হয়ে গেলেও কিন্তু বিশ্বের দুই মহাশক্তিধর দেশ আমেরিকা এবং রাশিয়ার যে মতবাদের লড়াই, সেটা এখনও জারি রয়েছে। আর এ নিয়ে বিশ্বের প্রতিটা দেশের সতর্ক থাকা উচিত রাশিয়া এবং আমেরিকা থেকে, কারণ তারা নিজের স্বার্থে কোনো অবস্থায় কোনো কিছুতে পিছপা হয় না। এর জ্বলন্ত উদাহরণ আফগানিস্তান এবং বর্তমান ইউক্রেন যুদ্ধ। কিছুদিন আগেই বা কয়েক বছর আগেই আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে আমেরিকা। অন্যদিকে রাশিয়া ইউক্রেনে হামলা জারি রেখেছে। তাই শীতল যুদ্ধ গেল, দুই মহাশক্তিধর দেশের যে এখনও বিভিন্ন দুর্বল দেশকে নিয়ে কূটনীতির রাজনীতি চালায় এবং নিজেদের স্বার্থে যুদ্ধে যেতেও কোনো দ্বিধা করে না, সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে। আর অনেকেই বলছেন যে ভারতকে G7 অন্তর্ভুক্ত করে, এটা কোনো অবস্থায় নয়। দেখছেন তো G7 কী করছে, ইউক্রেনকে আর্থিকভাবে মদত দিয়ে সেই যুদ্ধ আরও দীর্ঘতর করছে। এতে কার ক্ষতি হবে? রাশিয়ার তো কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ইউক্রেনের মানুষ বিপর্যস্ত হবে, ইউক্রেনের মানুষের প্রাণ যাবে, ইউক্রেনের সম্পত্তি নষ্ট হবে। কিন্তু সেটা দেখেও আমেরিকা মদত দিয়ে যাচ্ছে যাতে ইউক্রেন আরও দুর্বল হয় এবং এতে রাশিয়াকে জবাব দেওয়া যায়। কিন্তু এটা কিন্তু সমাধানের পথ নয়। তাই ভারতকে কোনো অবস্থায় G7 অন্তর্ভুক্ত করার পক্ষে যারা মত দিচ্ছেন সেটা মেনে নেওয়া যায় না। ভারত নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের সঙ্গে
যখন প্রথম থেকেই যুক্ত ছিল সেভাবেই নিরপেক্ষ থাকা উচিত, অন্ততপক্ষে তৃতীয় পক্ষে থাকা উচিত। বিশ্বের দুই মহাশক্তি জোট নেটো এবং সিএসটিও কোনোটাই ভালো নয়। শুধু নিজেদের প্রভাব প্রতিপত্তি দাপট দেখানোর জন্য এই দুটি শক্তি কাজ করছে বলেই অন্তত আমার মনে হচ্ছে। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যদি না হতো তাহলে G7 নিজেদের আর্থিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এভাবে একটা বিধ্বস্ত দেশকে আরও আর্থিক দিক দিয়ে মদত দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন করতো না এবং আর্থিক লোন দিত না, যেটা করছে এবং সেটা যুদ্ধকে বাড়াচ্ছে। যুদ্ধ বাড়ানো মানেই ইউক্রেনের আরও বেশি করে ক্ষতি। যদি সত্যি তাদের ভিতরে মানবতা বোধ থাকতো তাহলে সেই যুদ্ধটা না চালিয়ে গিয়ে এবং ইউক্রেনকে আর্থিকভাবে মদত না দিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে বসে কী করে সেই যুদ্ধটাকে কমানো যায় সেটার ব্যবস্থা করতো। কিন্তু তারা সেই G7 কিন্তু ভিতরে ভিতরে রাজনীতি চালাচ্ছে যে রাশিয়াকে দুর্বল করতে, সেটাই চলছে। আর এটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। তাই ভারতের যতই আমন্ত্রিত হোক যে কোনো গোষ্ঠীর সম্মেলনে, কিন্তু ভারতকে বুঝে শুনেই পা ফেলতে হবে যে দুই মহাশক্তিধর দেশ যেসব জোটে রয়েছে সেসব জোটে কোনো অবস্থায় যাতে সামিল না হয়। কারণ তাহলে এমনিতে তো এখন পর্যন্ত ভারত বিশ্ব রাজনীতির সংকটে সামিল হয়নি, কিন্তু দুই শক্তিধর দেশের সঙ্গে যদি কোনো দেশের জোটে সামিল হয়ে যায় তাহলে কিন্তু বলির শিকার হতে সময় নেবে না সেই মহাশক্তিধর দুই দেশ। এ নিয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত ভারতের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।